আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি মূলত কেমিস্ট্রিতে ভালো করার জন্য একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন সকল কিছুই কিন্তু আমরা এই বইয়ের মধ্যে খুব সুন্দর এবং সাবলীলভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত সিকিউ এখানে সমাধান করে দিচ্ছি। আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়ার চেষ্টা করেছি। আমরা রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, বোর্ড অ্যানালাইসিস প্রশ্ন দিয়েছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে প্রত্যেকটা টপিকের সাথে কিউআর কোড রয়েছে। একজন শিক্ষার্থী যখনই এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে, কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক, যে কোনো একজন শিক্ষক এসে তাকে ওই পার্টটি সুন্দর মতো বুঝিয়ে দেবে। তো তুমি বলতে পারো তোমার কাছে এই বইটি থাকা, দ্যাট মিনস তোমার বাসায় একজন রসায়ন শিক্ষক সবসময় উপস্থিত থাকবে। যখনই সমস্যা হবে কিউআর কোডের মাধ্যমে তুমি জাস্ট ওই টিচারের কাছ থেকে এই বিষয়টি বুঝে নিতে পারবে। তো তাইলে আমি আশা করব তোমরা বইটি সংগ্রহ করবে, বইটি পড়বে, রসায়নে ভালো করতে পারবে। আচ্ছা, চলো আজকে আমরা এই পর্বে আসলে কি নিয়ে কথা বলবো। এই পর্বে আমরা একটি বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। এটা দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্ন। তো দেখো এখানে আসলে উদ্দীপক হিসেবে বলতেছে যে এ বি সি এবং ডি চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8, 13, 16, 24। তার মানে এ হচ্ছে অক্সিজেন 8, বি হচ্ছে অ্যালুমিনিয়াম 13, সি হচ্ছে সালফার 16 আর ডি হচ্ছে ক্রোমিয়াম 24। আচ্ছা, এবং আরেকটা বলা আছে যে এইগুলো আসলে এবিসিডি আমাদের প্রতীকী অর্থে ব্যবহার করা হচ্ছে, আমরা এগুলা প্রতীক হিসেবে ব্যবহার করতেছি। তো এইটুকুই। আচ্ছা, এবারে প্রশ্নগুলোর একটু অ্যান্সার দেখার চেষ্টা করি। ক নাম্বার প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এই যে গ্যাসীয় অবস্থায় যে পরমাণুগুলো যে সমযোজী বন্ধনে যে আবদ্ধ হয়, এই সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময় বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে কে কতটা নিজের দিকে আকৃষ্ট করতে পারে, সেই আকৃষ্ট করার ক্ষমতাকেই আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। তো সংক্ষেপে বলতে চাইলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট করার ক্ষমতাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। আচ্ছা, এবার তাহলে ক নম্বর প্রশ্ন শেষ। খ নম্বর প্রশ্ন, কেএফ বা পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, যেহেতু এটা একটা আয়নিক যৌগ, এটা ক্লাস গঠন করতে পারে, কঠিন অবস্থায় এর মধ্যে এরকম এনাফ জায়গা থাকে না। আচ্ছা, আমি যদি তোমাদের একটু দেখাই, জাস্ট ধরো কেএফ এর বেলায় কি হয়, ধরো এটা যদি কেএফ হয় তাহলে কঠিন অবস্থায় কি এদের মধ্যে এরকম কোনো ফাঁকা জায়গা আমি পাবো না, সবগুলো এরকম ব্লক হয়ে যাবে। তাহলে যদি আমি ফাঁকা জায়গা না পাই তাহলে কি ইলেকট্রন পরিবহন করার জন্য যে একটা স্পেস দরকার, সেই স্পেসটা এখানে তৈরি হবে না, এবং তৈরি না হলে আমি সেখান থেকে বিদ্যুৎটাও পরিবহন করতে পারবো না। তাই বলা যায় যে পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। বাট তুমি যখন তাকে পানিতে দ্রবীভূত করবা বা যখন সে তরল অবস্থায় পরিণত হবে, তখন সেখানে ফাঁকা স্পেস তৈরি হবে এবং সেই স্পেসগুলো থেকে সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আর নাম্বার 2 আরেকটা রিজন হচ্ছে, কঠিন অবস্থায় তো আমি আয়নিত করতে পারবো না, তাই না? যেরকম আমরা যদি পটাশিয়াম ফ্লোরাইড থেকে বিদ্যুৎ পরিবহন করতে চাই, আমাকে তো পটাশিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করতে হবে। তা না হলে ক্যাথোডে কে যাবে আর অ্যানোডে কে যাবে সেটা তো আমি ডিসিশন নিতে পারবো না। তাহলে এই যে আমি আয়নিত যে করব, সেই আয়নিত করার জন্য কি দরকার? পানি দরকার। পানিতে দ্রবীভূত করলেই তারা আয়নিত হতে পারবে, ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত হতে পারবে, ক্যাথোডে কে যাবে অ্যানোডে কে যাবে সেই ডিসিশন নিতে পারবে, তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। বাট কঠিন অবস্থায় তারা তো এরকম জাস্ট একটা যৌগ আকারে থাকবে, তাহলে আমি তো তখন বলতে পারবো না যে হ্যাঁ পটাশিয়াম ফ্লোরাইডের বেলায় কি হচ্ছে। তো এই জন্যই আসলে এক তো ফাঁকা কোনো স্পেস থাকে না, আর নাম্বার 2 হচ্ছে তারা যে পানিতে দ্রবীভূত হওয়া ছাড়া তারা আয়নিত হতে পারে না, বিধায় পটাশিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। গ নাম্বার প্রশ্ন, পর্যায় সারণীতে ডি মৌলের অবস্থান নির্ণয় করো। ডি হচ্ছে ক্রোমিয়াম, পারমাণবিক সংখ্যা 24, যেটা কিনা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। তো আমরা এখন এই পটাশিয়াম ফ্লোরাইড ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এখন দেখার চেষ্টা করব। তো দেখো এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখানো হলো। নর্মাল যেই সেন্স, এটা কিন্তু ক্রোমিয়াম কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা ফার্স্টে যেই ইলেকট্রন বিন্যাসের যে রুলস যেটা আমরা জানি, সেটা যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে এটা এরকম হতো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। খেয়াল করো 3d4 হতো, 24 যেহেতু, এই হচ্ছে 20 আর এই 4 24। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ডি কখনো 4টা ইলেকট্রন গ্রহণ করে না। এই 4টা ইলেকট্রন যখনই দেই আমরা, তখন একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। এই অস্থিতিশীল অবস্থা রিমুভ করতে চাইলে বা দূর করতে চাইলে আমরা তখন একটু চেঞ্জ ঘটাই। কি পরিবর্তন ঘটাই? এখান থেকে একটা ইলেকট্রন এখানে শিফট করি, অর্থাৎ 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায়, পরে চেঞ্জ হয়ে 4s হয়ে যায় 1 আর 3d হয়ে যায় 5। তাহলে এই জন্যই কিন্তু এটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। আমরা এক্সামে কিন্তু ফার্স্ট লাইনটা লিখবো না, এটা আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছি যে হ্যাঁ এই পরিবর্তনটা আমরা করতেছি।
আচ্ছা, এরপর আমরা এটা একটু সাজাই, যেহেতু আমরা সেকেন্ড লাইনটা হচ্ছে আউফ বা নীতি অনুযায়ী করছি, এটাকে একটু সাজাই। সাজালে কি হবে, সমস্ত 3 গুলো এক সিরিয়ালে চলে আসবে, আর সমস্ত 4 এর যে 4s, মানে দেখো ডি আগে ছিল শেষে, এখন সে চলে আসবে শুরুতে সমস্ত ডি এর সাথে, আর 4 আগে ছিল শুরুতে, এখন 4 চলে যাবে শেষে। আচ্ছা, দেন আমরা গ্রুপ আর পর্যায় নির্ণয় করবো। সো গ্রুপ হচ্ছে 6। কেন 6? সর্বশেষ এস এবং সর্বশেষ ডি যদি আমাদের কাছে থাকে, সর্বশেষ এস এবং সর্বশেষ ডি যদি থাকে, তাহলে আমরা সেই এস এবং ডি এর ইলেকট্রনগুলোকে যোগ করে দিব। সো এস এর উপর ইলেকট্রন আছে একটা, আর ডি এর উপর আছে 5টা, যোগফল কত হচ্ছে 6। সো ক্রোমিয়ামের গ্রুপ সংখ্যা কত? 6। আচ্ছা, পর্যায় কত? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা মানে কি? সর্বোচ্চ যেই ভ্যালু মান আমরা পেয়েছি, সো 4s, তাহলে সর্বোচ্চ ভ্যালু কত? 4। তাহলে আমাদের পর্যায় হচ্ছে 4। তাহলে গ্রুপ হচ্ছে 6, পর্যায় হচ্ছে 4। আমরা ক্রোমিয়াম থেকে এভাবেই আসলে ক্রোমিয়ামের গ্রুপ এবং পর্যায় আমরা সহজেই নির্ণয় করতে পারি। ওকে, গেল এটা। চলো ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। এ, বি এবং সি মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের কাছে যে 3টা পরমাণু বলতেছে অক্সিজেন, সালফার এবং অ্যালুমিনিয়াম। আচ্ছা, তাহলে দেখো এ হচ্ছে কে? এ হচ্ছে তোমার অক্সিজেন। বি হচ্ছে কে? বি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। আর সি হচ্ছে সালফার। আমরা পারমাণবিক সংখ্যা থেকে এগুলো আসলে আইডেন্টিফাই করলাম। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো। প্রথম কক্ষপথে 2টা, সর্বশেষ কক্ষপথে 6টা। আমরা কিন্তু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো দেখিয়েছি, ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন দেখাই নাই, বাট স্টিল তোমরা এক্সামে এটা করবা। আমি দেখাই নাই কারণ আমাদের ডিসিশন নিতে ভিতরের কক্ষপথের ইলেকট্রন দরকার নাই, বিদায় আমি সর্বশেষ কক্ষপথ থেকে ডিসিশনটা তৈরি করে দেখাচ্ছি। বাট এক্সামে তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করবা, তখন তোমরা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, সকল কক্ষপথের ইলেকট্রনগুলো দিয়েই তোমরা এই ডায়াগ্রামটা প্রেজেন্ট করবা। আচ্ছা, তো অক্সিজেনের পর্যায় 2, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা আছে 6টা। অ্যালুমিনিয়ামের পর্যায় 3, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 3টা। আর সালফারেরও পর্যায় 3, বাট ওর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 6টা। এবারে দেখো অক্সিজেনের যেহেতু পর্যায় কম এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি, আমরা 2টা বিষয়ে ফোকাস করি। একটা হচ্ছে তার পর্যায় কত, আর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা। যত পর্যায় কম হবে আর যত সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন বেশি থাকবে, আকর্ষণ বল তার তত বেশি হবে। তো অক্সিজেন দেখো 2টা দিকে স্যাটিসফাইড করতেছে, তার পর্যায় সংখ্যাও কম, আবার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, তাহলে তার আকর্ষণ বল কি হবে? 3 জনের মধ্যে সব থেকে বেশি হবে। এবারে আসো অ্যালুমিনিয়াম এবং সালফার দুজনেরই কিন্তু পর্যায় 3, তাহলে আমরা পর্যায় থেকে কোনো ডিসিশন নিতে পারতেছি না। তাহলে আমরা যাব কোথায়? সর্বশেষ কক্ষপথে। সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 6টা, আর অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 3টা। যেহেতু সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি, তার মানে এখানে সালফার বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে। সো সালফার হচ্ছে সেকেন্ড পজিশন, এবং সব থেকে কম আকর্ষণ বল তৈরি করবে অ্যালুমিনিয়াম। সালফার বেশি পারতেছে কারণ তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি হচ্ছে। তাইলে আকর্ষণ বলের ভিত্তিতে এটা বলা যায় যে অক্সিজেনের আকর্ষণ বল সব থেকে বেশি, তারপরে হচ্ছে সালফারের, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের। এবারে আয়নীকরণ শক্তি এবং আকর্ষণ বল হচ্ছে পরস্পর সমানুপাতিক রিলেশন। অর্থাৎ কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করতে চায়, তাহলে তার তো আকর্ষণ বলটা কম থাকতে হবে, কিন্তু যার আকর্ষণ বল বেশি তাকে তো আমার বেশি পরিমাণ ফোর্স দিয়ে সেখান থেকে ইলেকট্রনটা বের করতে হবে। সেই হিসেবে বা সেইভাবে বিবেচনা করলে এখানে অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ তার আকর্ষণ বল বেশি। ইন দ্য মিন টাইম যদি আমি এখান থেকে একটা ইলেকট্রন বের করতে চাই, তাহলে আমাকে অনেক বেশি ফোর্স বা অনেক বেশি এনার্জি এখানে দিতে হবে। তো যত বেশি আমি এনার্জি দিব, ততই তো আমার আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। সেই হিসেবে অক্সিজেনটা সবার আগে, দেন সালফার, কেননা সে আকর্ষণ বলের ভিত্তিতে সেকেন্ড আছে, তাহলে অক্সিজেনের পরে অবশ্যই ইলেকট্রন বের করলে সালফারটা আমার লাগবে। এবং সর্বশেষ হচ্ছে অ্যালুমিনিয়াম, কারণ তার আকর্ষণ বল যেহেতু সব থেকে কম, ইলেকট্রন বের করতে হলে আমাকে এখানে বেশি পরিমাণ শক্তি দেওয়ার প্রয়োজন নাই কম্পেয়ার টু অক্সিজেন এবং সালফার। তাহলে ওভারঅল বলা যাচ্ছে যে আকর্ষণ বলটা দেখব, আকর্ষণ বলটা দেখেই আমরা ডিসিশন নিতে পারবো। যার আকর্ষণ বল বেশি তার থেকে ইলেকট্রন বের করতে আমার বেশি শক্তি লাগবে, যার আকর্ষণ বল কম তার থেকে ইলেকট্রন বের করতে আমার কম শক্তি লাগবে। সো ওভারঅল এইখানে এটাই বলা যায় যে যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের বি। এ, তারপরে হচ্ছে সি, তারপরে বি। আমরা জাস্ট এভাবে ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যা যদি করে দিতে পারি, আমাদের ঘয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, তো আমি তোমাদেরকে বলবো আমাদের এই বইটি বা ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু আমরা জাস্ট তোমাদের জন্য এইভাবেই সাজানোর চেষ্টা করেছি, যেভাবে করে একজন শিক্ষার্থী বাসায় বসে নিজে নিজে যেন সে তার অ্যান্সারগুলো দেখলেই যেন বুঝতে পারে, বা যদি কোনো কারণে একটু সমস্যা হয় সে যেন ভিডিও দেখেই আমাদের এই কথাগুলো শুনে সে যেন অ্যান্সারটি বুঝতে পারে। তো তোমরা এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো, ইজি কেমিস্ট্রি বইটি পড়ো। আশা করতেছি তোমরা রসায়নের দুর্বলতাকে খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবে, এবং হচ্ছে যে এই কেমিস্ট্রিতে আরও বেশি ভালো করতে পারবে। তো তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।